কাল নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসকে সরাসরিভাবে বাংলাদেশের অনুপ্রবেশকারী নিয়ে হুঁশিয়ারি শুনিয়েছিলেন। অর্থাৎ ভারতবর্ষের অফিসিয়াল স্ট্যান্ড কিন্তু কালকে বাংলাদেশকে পরিষ্কারভাবে দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছে সেখানে বুঝিয়ে দেওয়া হয়েছিল। মোহাম্মদ ইউনূসদের পক্ষ থেকে দাবি কি ছিল? তারা বলেছেন সীমান্ত হত্যাতে বিএসএফ বরাবরই এক অন্য রকম ভূমিকা পালন করছে। অর্থাৎ বাংলাদেশের দাবি, বাংলাদেশের নাগরিকদের দেখে দেখে গুলি চালিয়ে হত্যা করছে বিএসএফ। ভারত পরিষ্কারভাবে বলেছিল বিএসএফ কেন হত্যা করবে? আপনাদের সীমান্ত অতিক্রম করে বারংবার ভারতবর্ষে ঢোকার চেষ্টা যারা করছে বিএসএফ সুরক্ষার জন্য, তাদেরকে হয়তো হত্যা করছে বা তাদেরকে হয়তো নিজেদের জায়গায় পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সমস্যাটা হলো, কেন বারংবার করে ওই দেশ থেকে সীমান্ত পেরিয়ে এই দেশে মানুষ আসবেন এবং এই পুরো প্রক্রিয়াটায় ওই দেশের বর্ডারে যারা দায়িত্বে আছেন সেই বিজেপি দিনের পর দিন মদদ দেবে। আজকে আরো একটা রিপোর্ট এর পরে প্রকাশিত হয়েছে। সেখানে জানা যাচ্ছে সীমান্ত অঞ্চলে পার্টিকুলারলি একাধিক রাজ্যের কথা বলা হয়েছে। সেখানে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এমন কিছু অ্যাকশন শেষ 2 মাসে নেওয়া হয়েছে, যার ফলে বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে লুকিয়ে এসেছিল তারা বাংলাদেশে ফিরে যেতে বাধ্য হচ্ছে। এবং শুনলে অবাক হবেন, এদের বিরুদ্ধে কোনো সরকারি কেসও করা হচ্ছে না ভারতের পক্ষ থেকে। কারণটা কি? কারণ এদের বিরুদ্ধে যদি কেস করা হয় তাহলে শুধু কেসের দোহাই দিয়ে তারা আরো কিছুদিন ভারতবর্ষে থেকে যাবেন। কারণ এই ধরনের কেস যখন আইন আদালতের মাধ্যমে মানে পৌঁছায় তখন অনেকটা সময় চলে যায়। ফলে স্বরাষ্ট্র মন্ত্রক এদের বিরুদ্ধে কোনো কেস করছে না। কিন্তু দেখা যাচ্ছে শেষ 3 মাসে হিউজ নাম্বার অফ ইমিগ্রেন্টস অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরে গেছেন শুধুমাত্র ভারত সরকারের অ্যাকশনের ভয়ে। এবার প্রশ্ন হলো, ভারত সরকার এমন কি করলো যেন এই বাংলাদেশিরা ভয় পেতে শুরু করলো? 2 দিন আগে ভারতবর্ষের সংসদ কক্ষে সাংসদরা একটি বিল এনেছিলেন। প্রধানত অমিত শাহ উদ্যোগ নিয়েই এই ধরনের বিল কিন্তু এনেছিলেন, ফরেনার্স বিল। এই ফরেনার্স বিল সংক্রান্ত একাধিক সংশোধন এই নতুন বিলে কিন্তু করা হয়েছে। সেখানে একটা অত্যন্ত উল্লেখযোগ্য পয়েন্ট, মূলত সেই পয়েন্টটাই কিন্তু ভারতবর্ষের পক্ষে সাপে বর হয়ে গেছে। সেখানে লেখা আছে যারা অনুপ্রবেশকারীদের জায়গা দেবে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা হবে, সে হোটেল হোক, এবং যদি দেখা যায় সেই অনুপ্রবেশকারী কোনো ট্রেন কিংবা কোনো এরোপ্লেনের মাধ্যমে ভারতবর্ষে ঢুকে দিনের পর দিন গা ঢাকা দিয়ে আছে, তাহলে তাদেরকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু সেই এরোপ্লেন কোম্পানির উপরেও বর্তাবে। আরো বলা হয়েছিল যদি ভারতবর্ষে এমন কেউ আসেন যারা চিকিৎসা করছেন এবং সেই চিকিৎসা যদি বিনা ডকুমেন্টে করে, অর্থাৎ দিনের পর দিন এরকম দেখা গেছে অনুপ্রবেশকারী হিসাবে শুধুমাত্র ভারতবর্ষে এসছে তা নয়, তারা বৈধ ভিসা নিয়ে ভারতবর্ষে এসছেন কিন্তু ভিসা আর নতুন করে রিনিউ করেননি, অর্থাৎ অবৈধভাবে তারা ভারতবর্ষে থেকে গেছেন এবং চিকিৎসার দোহাই দিয়ে দিনের পর দিন এই অবৈধ এই থেকে যাওয়াটাকে পার্মানেন্ট স্থায়ী একটা বাসস্থানের একটা চিন্তাধারা তাদের মধ্যে ঢুকে গেছে। এই নতুন বিলে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি কোনো রকম ভাবে এই ধরনের কেস দেখা যায় তাহলে যে হসপিটাল এদের বিরুদ্ধে যে হসপিটাল এদেরকে দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছে, এদের চিকিৎসা করছে, তাদের বিরুদ্ধেও কড়া অ্যাকশন নেওয়া হবে। এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি কি ভূমিকা নেওয়া হয়েছে এবং তারা কি অবজার্ভ করেছেন? তারা যে অবজার্ভ করেছেন, তারা বুঝেছেন সীমান্ত অঞ্চলে যে সকল অনুপ্রবেশকারী ঢুকছে তারা একদম সাধারণ মানুষের পোশাকে ঢুকে আমাদের ভারতবর্ষের কিছু সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন। এবার আমাদের মানুষজনের সঙ্গে যখন মিশে যাচ্ছেন তখন খুব সহজেই তারা ঘর ভাড়া পেয়ে যাচ্ছেন, কারণ একাধিক জায়গায় এখন ডকুমেন্ট জমা রেখেই ঘর ভাড়া দেবে এই সিস্টেম ভারতবর্ষে চালু হয়নি। বিশেষত সীমান্ত অঞ্চলের যে সকল জায়গাগুলো আছে তারা এখনো গ্রাম প্রত্যন্ত অঞ্চলের মানুষ ওখানে বসবাস করেন। ফলে প্রপার ডকুমেন্ট, আইডেন্টিটি কার্ড এগুলো দেখে যে ঘর ভাড়া দেবেন এই মানসিকতা অনেক ভারতীয়দের কিন্তু তৈরি হয়নি। ফলে এখন সেন্ট্রাল ফোর্সের একটি টিম প্রত্যেকটা ঘরে 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 গিয়ে ডাটা কালেক্ট করা শুরু করেন। এই ডাটা যখন কালেক্ট হয় তখন বাংলাদেশিরা বুঝতে পারেন যদি সেন্ট্রাল ফোর্সের হাতে এরা ধরা পড়েন তাহলে কিন্তু এদের সারা জীবন কার্যত শেষ হয়ে যাবে। ফলে এরা এখন চাইছেন যেন তেন প্রকারে বর্ডার ক্রস করে ফের একবার বাংলাদেশে ফিরে যেতে। 2 নম্বর যে কারণটা যেটা বিএসএফ লক্ষ্য করেছে, ঝাড়খণ্ডের মতো জায়গায় যে সকল বাংলাদেশে অনুপ্রবেশকারী আসছেন তারা আদিবাসী অঞ্চলের কোনো মেয়েকে বিয়ে করে নিচ্ছেন। এবার কেসটা কি হচ্ছে আপনারা বুঝুন, যখন ওরা ভারতবর্ষের কোনো মেয়েকে বিবাহ করে নেবেন
তখন কি হচ্ছে, তারা ভারতের নাগরিক হয়ে যাবেন। এমনকি ওই মেয়ে ঝাড়গ্রামের যেখানে আছেন, মানে ঝাড়খণ্ডের যেখানে আছেন, ঝাড়গ্রাম বলেছি একটু মাফ করবেন কারণ এই অঞ্চলেও এই প্রভাব দেখা গেছে, ঝাড়খণ্ডের যেখানে আছে সেই অঞ্চলের মালিকানাও হয়ে যাবে ওই স্বামী। অর্থাৎ দিনের পর দিন এই মানে এই যে পদ্ধতি, এই বাংলাদেশে অনুপ্রবেশকারীরা কিন্তু বুঝে যেতে শুরু করেছিলেন। ফলে এবার আদিবাসীদের ডাটা কালেক্ট করা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং এই বছর যখন ঝাড়খণ্ডে ভোট হলো, সেখান থেকেই কিন্তু এই প্রস্তুতিটা শুরু হয়েছিল যে প্রত্যেকটা আদিবাসীর যে সমষ্টি আছে, গোষ্ঠী আছে, তাদের ডাটা কালেক্ট করো, কোন আদিবাসীদের কত সদস্য আছে সেই ওরিয়েন্টেড একটা মানে মার্কশিট তৈরি করো, রিপোর্ট কার্ড তৈরি করো, এবং দেখো যে দিনের পর দিন ওই আদিবাসী গোষ্ঠীর ভিড়ে কোনো বাংলাদেশে অনুপ্রবেশকারী মিশে আছেন কিনা এবং তারা আদিবাসী কোনো মহিলাকে বিয়ে করে নিয়েছেন কিনা। অর্থাৎ তারা যখন এই রকম ডাটা কালেক্ট করা শুরু করেছেন, তখন বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বুঝতে পেরেছেন আসলে ভারতের নাগরিকত্ব পাওয়া এদের কাছে কিন্তু স্বপ্নের ব্যাপার। কারণ 2-3 মাস থাকলেই ভারতবর্ষ এদের নাগরিক কিন্তু দেবেই না। আর এই মুহূর্তে ভারতের যা অনুপ্রবেশকারী সংখ্যা বা অনুপ্রবেশের সমস্যা, সাথে নাগরিকত্ব পাওয়ার কোনো জায়গাই নেই। 3 নম্বর, সীমান্ত অঞ্চলে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছেন ভারতীয় গোয়েন্দারা। তারা দেখেছেন ঘর ভাড়া নেওয়ার প্রবণতা বেড়ে গেছে এবং যারা ঘর ভাড়া নিচ্ছে তাদের বয়স 20 থেকে 40-এর মধ্যে। এমনকি যারা ঘর ভাড়া নিচ্ছেন তাদের কাছে প্রপার ডকুমেন্টও কিন্তু নেই এবং ডকুমেন্ট থানা অবধি সাবমিটও করা হয়নি। হঠাৎ করে এত কেন ঘর ভাড়া বেড়ে গেছে, মানে নেওয়ার প্রবণতা বেড়ে গেছে, এই প্রশ্ন কিন্তু বিএসএফ এর একাধিক অফিসিয়াল তুলেছেন। এর ফলে কি হয়েছে, যারা নতুন ঘর নিয়েছেন তাদের মানে কম্পালসারি নির্দেশ দেওয়া হয়েছে থানাতে যেন রিপোর্ট করা হয় এবং থানাতে রিপোর্ট করার পর এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রবণতা বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু দেখা গেছে। অর্থাৎ এই অ্যাকশন যখন তারা নিতে শুরু করেছেন, তখন তারা ছলে বলে কৌশলে বর্ডার টপকে ফের বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করেছেন। 4 নম্বর, দেখা যাচ্ছে যারা এখানে এসেছেন তারা বিভিন্ন রাজ্যে স্প্রেড আউট করে যাচ্ছেন। এখানে এই রিপোর্টে বিভিন্ন রাজ্যের কথা বলা হয়েছে। সেই রিপোর্টের মধ্যে তেলেঙ্গানার কথা বলা হয়েছে, দিল্লির কথা বলা হয়েছে, বাংলা ঝাড়খণ্ডের কথা বলা হয়েছে, মুম্বাইয়ের কথা বলা হয়েছে। তারা দেখা যাচ্ছে এই সকল জায়গায় গিয়ে বিভিন্ন দোকানে কাজকর্ম করার চেষ্টা করছেন। এই সকল জায়গার এতটাই শ্রমিকের ঘাটতি, তার জন্য কি করছে, এই বাংলাদেশে যারা অনুপ্রবেশকারী তারা কম টাকায় যে কোনো একটা কাজে ঢুকে যাচ্ছে। এবার ধরুন কলকাতার বড়বাজার নামক একটা জায়গা আছে, সেখানে এত দোকান এবং সেই দোকানে যদি কেউ কাজকর্মের জন্য ঢুকে যায়, আপনি সন্দেহ করবেন না এর বাড়ি কোথায়, কারণ আপনার জিজ্ঞাসা করার মতো প্রয়োজনীয় সময়টুকু নেই। আপনি সারাদিন এত ব্যস্ত থাকেন, ফলে এদের প্রপার ডকুমেন্টেশন হয়েছে কি হয়নি এই চিন্তাধারা অহেতুক মাথাতেই আনবেন না। আর এটারই ফায়দা তুলছে এই রকম বাংলাদেশে অনুপ্রবেশকারীরা। কিন্তু এখন সেন্ট্রাল ফোর্সের একটি টিম প্রত্যেকটি সীমান্তবর্তী রাজ্যে এই ডকুমেন্টেশন করার কিন্তু কাজ শুরু করেছিল এবং এরপরেই ভলেন্টিয়ারি একাধিক বাংলাদেশের নাগরিক নাকি অটোমেটিকলি বিএসএফ এর চোখ এড়িয়ে তারা বর্ডার পেরিয়ে বাংলাদেশে চলে যাচ্ছেন। এরা ভাবছে বিএসএফ কোনো হিসাব রাখছে না, কিন্তু বিএসএফ অফিসিয়াল কালকে একটা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন তারা অনুধাবন করেছেন এবং তারা দেখেছেন, প্রমাণ আছে তাদের কাছে, শেষ 3 মাসে প্রায় 1000-এর উপরে বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরে গেছেন। অর্থাৎ ভারত সরকারের নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঝেঁটিয়ে বিদায় করতে তৈরি হয়ে গেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। তথ্য কি বলছে দেখুন, তথ্য বলছে শেষ কয়েক মাসে 337 আনডকুমেন্ট বাংলাদেশি ভারতবর্ষের সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে কোনো কেস করা হয়নি এবং তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি আবার বললাম, এদের বিরুদ্ধে কেস করা মানে আসলে ভারতেরই সমস্যা বৃদ্ধি। 906 জন এইরকম অনুপ্রবেশকারীকে ধরা হয়েছিল 2023 সালে। এমনকি লাস্ট 3 মাসে প্রায় 411 জনকে কিন্তু ধরা হয়েছিল। অর্থাৎ অফিসিয়াল সংখ্যা 411, 930 এইরকম কিছু হতে পারে, কিন্তু আনঅফিসিয়ালি যাদেরকে ধরা হচ্ছে না তাদেরকেও বাংলাদেশে নিজেদের বাড়ি পাঠানোর কাজটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে করা হচ্ছে। দিল্লি, রাজস্থান, তেলেঙ্গানা এই 3টে রাজ্যে এই ধরনের টিম কিন্তু অত্যন্ত তৎপরভাবে নতুনভাবে কাজ শুরু করেছে। 2018 সালে অনুপ্রবেশকারীর সংখ্যা ছিল 2995, 2019 সালে সংখ্যাটা ছিল 2480, 2020 সালে 3295, 2021-এ 2451, 2022-এ ছিল 3074, কিন্তু মোহাম্মদ ইউনূসের জমানায় শেষ 8-9 মাসে এই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 2355।
অর্থাৎ শুধু বাংলাদেশি নয়, এখানে কিন্তু 153 জন অন্য দেশের নাগরিকদেরও ধরে নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। যতই মোহাম্মদ ইউনূস সীমান্ত হত্যা নিয়ে কথাবার্তা বলুন না কেন, ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের পাল্টা ডাটা প্রকাশ করে কার্যত বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আজ এই অনুপ্রবেশের দিন কিন্তু শেষ। তোমরা সীমান্ত হত্যা নিয়ে আন্তর্জাতিক একাধিক লম্পজম্প করতে পারো, ভারতবর্ষের কিচ্ছু যায় আসে না। যদি তুমি বাংলাদেশের নাগরিক হও তাহলে তোমার দেশে ফিরে যেতে হবেই, কারণ ভারতের সম্পদ তোমরা দিনের পর দিন ব্যবহার করবে, তা হতে পারে না। আরো ইন্টারেস্টিং বিষয় হলো, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে শেষ 7-8 মাসে যারা বর্ডার পেরিয়ে এই দেশে এসছেন তাদের আইডেন্টিটি চেক করা হচ্ছে, যারা সঠিক তথ্য দিয়েছেন নাকি সেটা চেক করা হচ্ছে। এই ফরেনার্স অ্যাক্ট বা বিলে পরিষ্কারভাবে বলা ছিল, যারা এই ভিসা করে এই দেশে আসবেন তারা যদি ভিসা রিনিউ না করেন সেটাও কিন্তু অপরাধ এবং সেটাও কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর সমান। ফলে নতুন করে আইডেন্টিটি চেক শুরু হয়েছে। এমনকি একাধিক বাংলাদেশি যারা এই দেশে এসেছেন, যাদের টাওয়ার লোকেশনে আইডেন্টিফাই করা হয়েছে, তাদের ফোন রেকর্ড চেক করা হয়েছে, কারণ এই ধরনের বাংলাদেশিরা কোনো সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত কিনা সেই রকম একটা চিন্তাধারাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এসছে। পাশাপাশি তাদের 24 ঘন্টা মনিটরিং করে লোকাল যে জোন তারা কোথায় আছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে। অর্থাৎ যে সকল বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভাবছেন ভারতে খুব ভালোভাবে আছেন, কেউ জানতেও পারছে না, আদতে আপনারাও জানেন না কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রক আপনাদের ফোন কন্টিনিউয়াসলি ট্র্যাক করে যাচ্ছেন। এবং এদের কাছ থেকে আইডেন্টি কার্ড, মানে বিভিন্ন আইডেন্টিটি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কাদের থেকে তারা বানাচ্ছেন তাদেরকেও কিন্তু ক্লোজ অবজারভেশন এবং মনিটরিং এ রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে যেভাবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক নতুন করে উদ্যোগ নিয়ে এই অনুপ্রবেশকারীদের তাড়ানোর চেষ্টা করছে, তাতে নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের চিন্তার ঘুম কিন্তু বাড়বে। এবং এই মুহূর্তে যে যে পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে, আমার মনে হয় মোহাম্মদ ইউনূসের কাছে হয়তো এই অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নেওয়া ছাড়া অন্য আর কোনো পন্থা নেই। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।